আচ্ছা, আমাদের এখন পর্যন্ত কেন্দ্র থেকে শুরু করে আমাদের শাখা লেভেলের কোনো দায়িত্বশীল ব্যক্তির পক্ষ থেকে এমন কোনো আপনি বক্তব্য বা স্টেটমেন্ট পাবেন না যেটা বাংলাদেশের ঐক্যকে বিনষ্ট করে। আমি আমার বক্তব্যে সেটা উল্লেখ করেছি। যারা এই স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছে, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে, আমরা সকল শক্তির সাথেই জাতির স্বার্থে এবং দেশের স্বার্থে ঐক্য করতে প্রস্তুত। এজন্য কেউ যদি ভুল করে আমাদের দায়িত্ব হচ্ছে তাকে ভুল ধরিয়ে দেওয়া, ভুল সংশোধন করিয়ে দেওয়া। তো আমরা আমাদের যারা বন্ধু প্রতিমা আছে তাদের প্রতি আহ্বান রাখবো, আপনারা ভুল পথে হাঁটছে এবং এই ভুল পথে হাঁটার খেসারতটা ছাত্র শিবিরকে দিতে হবে না, বরং আপনাদেরকে দিতে হবে। এবং আপনারা ফ্যাসিবাদকে বা ফ্যাসিবাদী যে শক্তি ছিল তাদেরকে জায়গা করে দিবেন এবং এর জন্য দীর্ঘমেয়াদে আপনাদেরকে ভোগান্তিতে পড়তে হবে। এই আহ্বানটুকু আমরা তাদের প্রতি রাখতে চাই। ছাত্ররাই এখন দেশ পরিচালনা করতে যাচ্ছে এবং তারা রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে। আপনারা তো ছাত্র সংগঠন, আর সেম ওই ছাত্ররাই এখন দেশ পরিচালনা করার জন্য রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে, সবকিছু করতে যাচ্ছে। তাদের ব্যাপারে আপনাদের অভিমতটা কি? তাদেরকে আপনাদের চিন্তা ভাবনা কি? এই ব্যাপারে আপনাদের দেখুন, প্রত্যেকটি দেশের কিছু সামাজিক এবং পলিটিক্যাল কালচার গড়ে ওঠে। তো পৃথিবীর অপর দেশগুলোতে পলিটিক্যাল কালচারটা এরকম না যেটা আমাদের বাংলাদেশে। এবং বাংলাদেশে আপনি যদি হিস্ট্রিক্যালি অ্যানালিসিস করেন, এখানে প্রত্যেকটা মানে গুরুত্বপূর্ণ ইভেন্টে আসলে ছাত্রদের ভূমিকা ছিল। যত ধরনের বড় বড় ইভেন্ট এখানে হয়েছে, আন্দোলন হয়েছে, সংগ্রাম হয়েছে, লড়াই হয়েছে, অধিকার আদায় হয়েছে। তো সে জায়গা থেকে ছাত্রদের যেহেতু প্রেক্ষাপটের সাথে বা ব্যাকগ্রাউন্ডের সাথে একটা রিলেশন আছে, তো সে জায়গায় রাষ্ট্র ক্ষমতা অথবা সরকার পরিচালনার ক্ষেত্রে এই দাবিটি বা এই চাহিদাটি অটোমেটিকলি তৈরি হয়। তো সে জায়গা থেকে আমার মনে হয়েছে যে বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম তৈরি হয়েছিল, তারপরে সেখানে সরকারের কয়েকজন উপদেষ্টা আছে, ছাত্রদের প্রতিনিধি এবং সাধারণ মানুষের একটা চাহিদা তৈরি হয়েছে যে শিক্ষার্থীরা, তরুণরা তারা রাজনীতিতে এগিয়ে আসুক। যেহেতু দীর্ঘদিন হচ্ছে বিরাজনীতিকরণ অথবা হচ্ছে একমুখী রাজনীতিকরণ অথবা ফ্যাসিবাদী রাজনীতি ছিল, সে কারণে আসলে যারা সত্যিকার অর্থে সচেতন অথবা যারা সত্যিকার অর্থে মেধাবী তারা আসলে রাজনীতিতে আসার জন্য সেভাবে উৎসাহিত হয়নি। আমার কাছে মনে হয় যে সেই উৎসাহের একটা ধারা তৈরি হয়েছে। তবে এখানে বাস্তবতাকে উপলব্ধি করেই অগ্রসর হওয়ার জন্য আমার পরামর্শ থাকবে। ইমোশনাল কোনো ডিসিশন না নিয়ে আবেগ, বাস্তবতা, চাহিদা সবকিছু সম্মেলনে যদি ছাত্ররা সিদ্ধান্তগুলো নিতে পারে তাহলে সেটাই দেশের জন্য, জাতির জন্য কল্যাণ হবে। আমার একটা প্রশ্ন ছিল, মেজর ডালিম আর রাশেদ চৌধুরী দেশে ফিরতে চায়, তারা যদি মাদ্রাসা মামলা প্রত্যাহার করে, এই বিষয়টা আপনারা কিভাবে দেখছেন? এটা তো সরকারের বিষয়, এটা ওনাদের এখন ওনারা ফিরতে চায় কিনা আগে তো এটা ওনাদেরকে জিজ্ঞেস করতে হবে। এখন ওনারা যদি ফিরতে চায় তাহলে সেটা বাংলাদেশের যে প্রসিডিউরস আছে সেটা ওনারা মেনটেন করবেন, গভর্নমেন্ট সেখানে সেটার রেসপন্স কি করে সেটা আমাদেরকে দেখতে হবে। আমার মনে হয় সেটা যেটা নিয়মতান্ত্রিক পদ্ধতি আছে সেভাবে ওনারা আসতে চাইলে সরকার অনুমতি দিলে ওনারা আসতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি আজহারুল ইসলাম এখনো জেলে আছে। ওনার ব্যাপারে আপনাদের আসলে কোনো স্টেটমেন্ট আছে? স্টেটমেন্ট তো আমরা ওনাকে চেয়েছিলাম যে 5 তারিখের পরে উনি দ্রুত জামিন পাবেন, কিন্তু দুঃখজনক উনি এখনো জামিন পাননি এবং যারা আইন মন্ত্রণালয়ে আছেন তারা বিভিন্নভাবে আইনের অজুহাত দিচ্ছেন এবং এটাকে লেংদি করতেছেন। তো আমি জানি না এটা কেন করতেছেন। এক্ষেত্রে আমাদের পক্ষ থেকে দাবি হবে যত দ্রুত সম্ভব ওনাকে মুক্তির ব্যবস্থা করা। কারণ আমরা বিগত সময় দেখেছি যে নির্যাতনের শিকার হয়েছেন আমাদের যারা নেতৃবৃন্দ ছিলেন রাজনৈতিকভাবে, বেগম খালেদা জিয়া তিনিও অনেক নির্যাতনের শিকার হয়েছেন। তো ওনার বিষয়টা আমরা দেখেছি যে 5 তারিখেই রাষ্ট্রপতির যে একটা স্টেটমেন্ট তার মধ্যে দিয়ে কিন্তু ওনার জামিনের ব্যবস্থা হয়ে গেছে। তো একই কায়দায় তো এই সমস্ত বিষয়গুলো বিবেচনা করা যেতে পারে, কিন্তু সেটা কেন করছে না এটা সরকার ভালো বলতে পারবে এবং রাজনীতিবিদ যারা আছে তাদেরও এই বিষয়ে বক্তব্য আসা উচিত। তবে আমরা চাইবো যে যত দ্রুত সম্ভব ওনার যেন জামিনের ব্যবস্থা করা হয়। কোনো কর্মসূচি নেবেন? জাতীয় নির্বাচনের আগে বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলোতে ছাত্র শিবির কেন আগে ছাত্র সংসদ নির্বাচন চাচ্ছে না, যদি একটু বলতেন। আরেকটা হচ্ছে যে মানে জুলাই বিপ্লবের পরে সেই পর্যন্ত ছাত্র শিবিরের উপরে কতগুলো হামলার ঘটনা ঘটছে বা আপনাদের প্রকাশন অনুষ্ঠানে বাধার ঘটনা ঘটছে? আচ্ছা, ওকে, প্রথম প্রশ্ন করেছেন ছাত্র সংসদ নির্বাচন আমরা কেন চাচ্ছি। এই প্রশ্নটা আমি অনুরোধ করবো যে ক্যাম্পাসগুলোতে গিয়ে আপনারা সাধারণ শিক্ষার্থীদেরকে এই প্রশ্নটা করবেন যে কেন তারা আসলে ছাত্র সংসদ নির্বাচন চায়। আর স্বাভাবিকভাবেই তো হচ্ছে একটি গণতন্ত্র চর্চা অথবা ছাত্রদের যে প্রকৃত প্রতিনিধি তাকেই তো বাছাই করা হয় ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে। তো সেটাকে তো বাধা দিয়ে রাখা হয়েছে, আটকিয়ে রাখা হয়েছে মূলত ফ্যাসিবাদ কায়েমের জন্য। যেহেতু এখন ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে আমরা বিরাজ করছি, আমরা চাই যে
দ্রুত সময়ের মধ্যে ছাত্র সংসদ নির্বাচন হবে এবং সেখানে সত্যিকার অর্থে মুক্ত বুদ্ধির চর্চা এবং গণতন্ত্রের চর্চা, সবার মত প্রকাশের স্বাধীনতা, পাশাপাশি হচ্ছে ছাত্রদের প্রকৃত যে প্রতিনিধি সেটা যেন নির্বাচিত হয়ে আসে এবং তার মাধ্যমে ছাত্রদের অধিকার আদায় এবং ছাত্রদের সংশ্লিষ্ট দাবিগুলো আদায় হবে বলে আমরা প্রত্যাশা করছি। গন্ধ পাওয়ার বিষয় না, বিষয়টা হচ্ছে আসলে সিমটমটা কি দেখছি আমরা। 5 তারিখের পরে আমাদের যে রাজনৈতিক উদারতা তৈরি হওয়ার কথা ছিল, যে একটা রাজনৈতিক মানসিকতার পরিবর্তন হওয়ার কথা ছিল, সেটা তো আমরা দেখছি না। সবাই হচ্ছে ব্যক্তি স্বার্থ এবং দলীয় স্বার্থকে এত বেশি প্রাধান্য দিচ্ছি। তো তাহলে এই যে এতগুলো জীবন আমরা হারালাম, এটা তো কি দিতে হবে? তো আমরা আপনাকে খুব দৃঢ়ভাবে বলছি, ছাত্র শিবিরের জায়গায় আমরা মানসিক দিক থেকে এবং সকল দিক থেকে খুবই স্ট্রং, যে কোনোভাবে আমরা শহীদের রক্তকে বৃথা যেতে দিব না এবং নব্য কোনো স্বৈরাচার বা নব্য কোনো ফ্যাসিবাদ কায়েম হবে এটা কখনোই আমরা সহ্য করব না। এবং ছাত্র সমাজ যারা এই আন্দোলনে সম্পৃক্ত ছিল, গাজীরা যারা এখন আছে, যারা এখন আহত পঙ্গুত্ব অবস্থায় আছে, তারাও কখনো এটা মানবে না, আমরাও মানব না। আমরা দেখেছি যে এই মাসের মধ্যে অনেকগুলো ঘটনা ঘটে গেছে। এর ভিতরে অন্যতম হচ্ছে উপজাতিদের উপর একটি হামলা করা হয়েছে। এর প্রেক্ষিতে বলা হচ্ছে যে শিবিরের বীজ আমরা বিভিন্ন ছাত্র সংগঠন থেকে আমরা এই স্টেটমেন্ট পেয়েছি, আপনারা হয়তো দেখেছেন বিভিন্ন মিডিয়ার মাধ্যমে। তো এই ক্ষেত্রে আপনাদের কিন্তু কোনো স্টেটমেন্ট আমরা প্রকাশ্যে দেখিনি। আচ্ছা, প্রথমত আমরা স্টেটমেন্ট দিয়েছি, এটা হয়তো আপনার নজরে আসেনি। আমরা সেখানে বিস্তারিত এই বিষয়টা তুলে ধরেছি। আর বি টিম যেটা, এটা আমি শুধু এটাকে ডিফেন্স না, এটা প্রতিবাদ জানাচ্ছি। ছাত্র শিবিরের বি টিম সি টিম নামে কোনো টিম নেই, ছাত্র শিবির একটাই টিম আছে। তো আমরা সাধারণ শিক্ষার্থীদের বাংলাদেশের যে অধিকার, মানুষের চাহিদা, সে আলোকে আমরা কাজ করে যাচ্ছি। আর সেখানে আমরা দেখেছি মূলত কোনো ধরনের তথ্য প্রমাণ ছাড়া ছাত্র শিবিরের দায় চাপিয়ে দেওয়া। এটা শুধু এই একটি ঘটনা নয়, আরো অনেকগুলো ঘটনা বাংলাদেশে ঘটেছে, যে আমি নিজে বা অন্যরা নিজেরা একটা ঘটনা ঘটাচ্ছে, ছাত্র শিবিরের দায় চাপিয়ে দেওয়া। তো এই কালচারটা আসলে খুবই খারাপ এবং আমরা আশা করব যে সবাই দায়িত্বশীলতার ভূমিকা রাখবেন এবং এই জায়গাটা পরিবর্তন এই করবেন। ঘটনার মাধ্যমে আসলে ঘটনার সূত্রপাত হয়েছে যে বইতে যে মানে গ্রাফিকের কারণে আসলে ওইটাই আপনারা কিভাবে দেখছেন? যেখানে আপনারা অবশ্যই সেটা দেখেছেন যে এটার যে নেপথ্যে যারা আছে বা এটার সূত্রপাতটা কি ইচ্ছাকৃতভাবে যে করা হয়েছে, যে এটা আমি যদি বইতে গ্রাফিক্সে আঁকি তাহলে আমাদের এই ধরনের একটা তৈরি হতে পারে সিচুয়েশন। ঠিক আছে, এক্ষেত্রে আমার মনে হয় যারাই দায়িত্ব পালন করেন তার সবাইকে আসলে দায়িত্বশীলতার ভূমিকা উত্তীর্ণ হওয়া দরকার। যার উপরে যে দায়িত্ব আসুক না কেন, কারো উপর হয়তো বই লেখার দায়িত্ব ছিল, কারো উপর গ্রাফিক থেকে সিলেকশনের দায়িত্ব ছিল, কারো উপর ছাপানোর দায়িত্ব ছিল। তো সবাই যদি আসলে দায়িত্বশীল ভূমিকাটা রাখতে পারি, তাহলে আমার মনে হয় এই সমস্যাগুলো সৃষ্টি হবে না এবং এই পরিস্থিতি তৈরি হবে না। আওয়ামী লীগের পতন হয়েছে, কিন্তু তারপর থেকে দেখা যাচ্ছে যে একটা কথা আসছে যে রাজনৈতিক দলগুলো বা বিশেষ করে ছাত্র সংগঠনগুলো আওয়ামী লীগের নেতৃবৃন্দের বিচার খুব বেশি চাচ্ছে না, শুধু নির্বাচনের কথা বলছে। এবং এখনো বিভিন্ন তাদের দোষরা আছে বিভিন্ন প্রশাসনিক জায়গায়, সেগুলো বিচারের দাবিতে কোনো আন্দোলন দেখা যাচ্ছে না ছাত্র সংগঠনগুলো বা রাজনৈতিক দলগুলো। এই বিষয়ে আসলে কি করা উচিত? এটি আমি আমার বক্তব্যে বলেছি যে আসলে সবাই ব্যক্তি এবং দলীয় স্বার্থকে প্রাধান্য দিচ্ছে, কিন্তু জাতীয় স্বার্থটাকে প্রাধান্য দিচ্ছে না, এটা দৃশ্যমান। এখানে আরেকটা পয়েন্ট একটু অ্যাড করি, যে যারা এই কাজগুলো করতেছে তারা মনে করছে তারা খুব চালাক, বাকিরা কেউ কিছু বুঝে না, সবাই বোকা। কিন্তু যে জেনারেশনটা গড়ে উঠছে, যে জেনারেশনটা হাসিনাকে মাত্র 36 দিনের একটা আন্দোলনের মধ্যে পালিয়ে যেতে বাধ্য করছে, তারা কিন্তু এই কাজগুলোকে খুব চমৎকারভাবে অবজার্ভ করে। তো তাদের মনস্তাত্ত্বিকতা না বুঝে যদি আন্দোলন করেন, রাজনীতিবিদরা তাদের রাজনীতি চালিয়ে যান, তাহলে তাদেরকেও আসলে ভবিষ্যৎ পরিণতি সম্পর্কে সতর্ক হওয়া উচিত বলে আমি মনে করব। আর গণহত্যার বিচার নিয়ে আমরা শুরু থেকে দাবি জানিয়ে আসছি। আমাদের মাঝখানে কিছু কর্মসূচি আমরা পালন করেছি সারা দেশে বিভাগীয় পর্যায়ে, এবং আমি কথা দিচ্ছি যে আমাদের এই দাবিগুলো আরো জোরদার হবে এবং আমরা মাঠের কর্মসূচি আরো বৃদ্ধি করবো এই বিষয়ে।